মিয়ানমারে আহ, সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি একটি মিটিংয়ে বসার চিন্তাভাবনা করছে। জো বাইডেন এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্র সূচিকে আটকের জের ধরে সে দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। বিশ্বজুড়ে বলা চলে বেশ ভালোই একটি ঝাঁকুনি লেগেছে এবং রাজনৈতিক বিশ্বে তোলপাড় চলছে। মিয়ানমারের এখন সবশেষ পরিস্থিতি কি এবং এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই সব বিশ্লেষণ আপনাদের জানাতে আমাদের আজকের এই আয়োজন SSRM জনতান্ত্রিক গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন আমাদের নতুন সময় পত্রিকার প্রধান সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব জনাব এম শহীদুল হক। আমি আলোচনা শুরু করতে চাই জনাব নাইমুল ইসলাম খান, আপনাকে দিয়েই। মিয়ানমারের যে পরিস্থিতি এখন বিরাজ করছে একটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? সবচেয়ে দক্ষদের তো পরে বলতে বলবেন, এই জন্য আমি একেবারেই সহজ সরল কথা বলি। আমাদের জন্য এটা ভালো হয়েছে কয়েকটা কারণ। একটা কারণ হলো তারা এই নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার মধ্যে তারা কিছু এডিশনাল ইন্টারন্যাশনাল প্রেসার অলরেডি ইনভাইট করে ফেলেছে। এই যে এডিশনাল ইনভাইটেশন হইলো, এতগুলি প্রতিক্রিয়া, এইগুলি তারা সামাল দেওয়ার জন্য the first thing that they will have is to communicate with Bangladesh and show যে তারা এই সমস্যাটার একটু সমাধান চায়। কারণ এটার আমার এই বক্তব্যটার ভিত্তিটা হচ্ছে এইখানে যে যত কথা যে বলুক, মিয়ানমারের জানতা তো আর আবার গণতান্ত্রিক সরকারের হাতে সরকারটা ফিরিয়ে দিবে এটা ভাবাই যায় না। কারণ এটা যদি করে তারপরের দিন আবার এই সেনা প্রধানের বিচারের প্রশ্ন আসবে, অনেক কিছু। সো ওইটা হবে না। ওইটা আবার তারা ধীর লয়ে আর তাদের যে সো কল্ড প্রসেস মিনিমাম 1 বছর যেটা বলছে, তারপরে কিছু একটা করবে। এগুলি থাইল্যান্ডেও এইভাবেই হয়েছে। যখন যে দেশে হয়, বাংলাদেশেও যখন আগে হইতো, এগুলিতে আমরা অভ্যস্ত। দ্বিতীয় যে কারণ ইতিবাচক, সেটা হলো ধরেন আগে ওই সিভিলিয়ান গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা হইতো, সিভিলিয়ান গভর্নমেন্ট আবার পর্দা সরাইয়া ভিতরে গিয়া প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের সাথে কথা, খালেদা জিয়ার কথা বলার মতো ওই আবার ওরা গিয়ে আবার মিলিটারির সাথেই কথা বলে। ওই যে বাংলাদেশ তো এই বলে, আমরা এখন এইটাতে রাজি হব কিনা, ওইটা রাজি হবো। তার চেয়ে ভালো হইলো না পর্দার অন্তরালে যারা ছিল তারাই সামনে চলে আসছে। সুতরাং যা কিছু কথা হয় লেনদেন, এর মধ্যে আর ফাইডেলিটি লুজ করার কিছু নাই। তো আমি খুবই প্রাথমিকভাবে মনে করি এটাই আমাদের জন্য ভালো। এখন বৈশ্বিক রাজনীতি, গণতন্ত্র ইত্যাদির জন্য ডেফিনেটলি এই ঘটনাটা একটা খারাপ উদাহরণ। এটা পৃথিবীর দেশে দেশে এটার জন্য সমালোচনা হবে, এটা একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করতেছে। এটা হয়তো আন্তর্জাতিক অন্যান্য সম্পর্কগুলির ক্ষেত্রেও আবার একটা রিসেটের ব্যাপার হবে। মনে করেন আমরা কিছুদিন আগেও মায়ানমারের যে কোনো ইস্যুতে যে ইকুয়েশন গুলি হিসাব করতাম, ওই ইকুয়েশন গুলিতে তারতম্য হবে। এখানে চায়নার রোল, ইন্ডিয়ার ইনভলভমেন্ট, ওয়েস্টার্ন ইনভলভমেন্ট, এগুলির মধ্যে কিছুটা রিসেট হবে। ঠিক এই কুয়ের আগে যে পরিস্থিতি ছিল, এই মুহূর্তে ওইটা এই পরিস্থিতি একই পরিস্থিতিতে নাই। স্ট্যাটাস কোটা এখানে একটু পরিবর্তন হচ্ছে। আমি এইটুকু বলি, আপাতত রাখি। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, জনাব নাইমুল ইসলাম খান বলছেন যে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে এখন আছে মিয়ানমারে এই ঘটনা ঘটার পর। কি মনে হয় আপনার? না, সেটা তো এক ধরনের, যদি আমরা বলি ভালো চাই, প্রত্যাশা করি, তো সেদিক থেকে ভালোই আছে। ইন্টারন্যাশনাল যখন একটা খুব প্রচন্ড চাপের মধ্যে পড়বে, তো তখন একটা ওয়ে আউট খোঁজার জন্য হয়তো এটাকে একটা পথ হিসেবে নিতে পারে। নাইমুল ইসলাম খান যেটা বলছেন, এটা একটা পসিবিলিটি হয়তো আছে। কিন্তু আবার একটা মনে রাখতে হবে, ইন্টারনালও একটা ব্যাপার আছে। কারণ ওকে সাস্টেইন করতে হলে, যদিও মিয়ানমার যুগের পর যুগ সামরিক শাসনে ছিল, মাঝখানে কিন্তু একটা আধা
গণতন্ত্র আধা সামরিক এই অবস্থার মধ্যে থাকার একটা অভ্যাসও কিন্তু মানে মানে দীর্ঘদিন সামরিক শাসক, আবার একটা আধা বেসামরিক সামরিকের অভ্যস্ত আছে, এবং কিছুটা হলো কিছু গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে মানুষের বা সুশীল সমাজ এখানে গড়ে উঠছে, কিছু কথাবার্তা কিন্তু হয়। তো সেটা যদি সে মনে করে, এই সেনাপ্রধান যদি মনে করে ওই সাপোর্টটাও আবার দরকার, তো সেটা আবার ভাবতে হবে। সেখানে আবার অভ্যন্তরীণ যে পলিটিক্স যা বা কেনা বলা হয় মিয়ানমারের আর্মিদের ভিতরের যে পলিটিক্স, এগুলো কিন্তু আবার শরণার্থীদের প্রত্যাবাসনের পক্ষে না, কিন্তু এটাও মনে রাখতে হবে। এটা একটা ব্যালেন্স, একটা কঠিন কাজ। একটা হলো হ্যাঁ, নাজমুল ইসলাম খান যেটা বলছে, প্রেশার আর যখন চারিদিক থেকে হবে, মাউন্টিং হবে, আমেরিকার থেকে, এদিক থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, এখান থেকে সেখান থেকে, যদিও এগুলো মিয়ানমার থোড়াই কেয়ার করে, কারণ ওদের একজন থাকলেই হয়, চায়না থাকলেই হয়। কারণ চায়নার প্রতিক্রিয়াটা, চায়না বলতেছে আমরা এখনো পর্যবেক্ষণে আছি। আর ওদের আরেকটা মিত্র আছে কিন্তু রাশিয়া। তো রাশিয়া একদম নিশ্চুপ, এ ব্যাপারে কোনো কথাই বলেন। তো সেদিক থেকে এই যে নিরাপত্তা পরিষদের যে মিটিং হবে, সেখানে কিন্তু বুঝতেই পারতেছি যাই সিদ্ধান্ত হোক না কেন, ওই ভেটো দেওয়ার জন্য লোক বসে আছে, অন্তত দুইটা ভেটো দেওয়ার সম্ভাবনা আছে, রাশিয়া এবং চায়না। সেই ক্ষেত্রে কিছুটা যখন চাপে পড়বে, তখন আস্তে আস্তে নাজমুল ইসলাম খান যেটা বললো, হয়তো রোহিঙ্গার ব্যাপারে একটা পজিটিভ সংলাপ হয়তো শুরু করতে পারে। কিন্তু আবার মনে রাখতে হবে, ইন্টারনাল যে পাওয়ার মেকানিজমটা ওখানে আছে, ওইটা আবার এই রোহিঙ্গা বিরোধী এবং যত বিদ্রোহ বিরোধী, এই সেন্টিমেন্ট কিন্তু আছে ওখানে। যে রাজনৈতিক শক্তিগুলো যেগুলো আছে, সবগুলো কিন্তু এন্টি রোহিঙ্গা সেন্টিমেন্ট কিন্তু আছে। এটাকে করতে গিয়ে আবার সে আবার পিছপা হবে। আর আমাদের ভাবার কোনো কারণ নাই যে আগের সরকারটার চেয়ে এই সরকারটা খুব একটা খারাপ হইলো আমাদের। কারণ 70-এর দশকে, 80-র দশকে যখন এই রোহিঙ্গা সমস্যা ছিল, তখন কিন্তু সামরিক শাসকরাই কিছু কিছু কিন্তু প্রত্যাবাসন কিন্তু ওরা করেছে। সামরিক হইলেই নিবে না, বেসামরিক হইলে নিত, এটা তো আমি মনে করি না। অতএব বাংলাদেশের জন্য এই অবস্থাটা আর কি, এটার আমি মনে করি না যে আমাদের খুব একটা রোহিঙ্গা বিষয়ে খুব একটা পরিবর্তন হবে। তবে বাংলাদেশ সরকারকে চেষ্টা করতে হবে ওই যে ত্রিপক্ষীয় যে বিষয়টা ছিল, আন্তর্জাতিক প্রেশার এসছে, ওই যে চায়নাকে মধ্যস্থতা রেখে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে, যেটা আমি জানি না 4 তারিখে যে মিটিংটা হওয়ার কথা ছিল, এটা আদৌ এখন হবে কিনা, এটাকে পার্সু করা উচিত, যেন মিটিংটা হয়, এবং বাংলাদেশকে এর মধ্যে, এইটার মধ্যে মনোনিবেশ করা উচিত যে হ্যাঁ, কারণ আমরা যত কথাই বলি না কেন, আন্তর্জাতিক সমস্ত শক্তি মিলেও ওই যে করবে, কি করবে, স্যাংশন টেনশন এগুলো দিবে। কারণ মিয়ানমার এটাতে অভ্যস্ত, যোগের পর যোগ এই স্যাংশন, যেটাকে বলা হয় অর্থনৈতিক অবরোধ, এগুলো থোড়াই কেয়ার করে মিয়ানমার। এটা দিয়ে তেমন কিছু করতে পারবে না। আর সামরিক যান তাদের হয়তো ভিসা দিল না, পাসপোর্ট দিল না, যেতে দিল না, এতেও কিছু যায় আসে। সেই জন্য আমাদের এখানে শহীদুল ভাই আছে, উনি এটার বিশেষজ্ঞ, উনি আসলে বলবেন আমাদের স্ট্র্যাটেজিটা হবে। আমরা যেখানে ছিলাম, অর্থাৎ ত্রিপক্ষীয় যে বিষয়টা, অবশ্যই আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম চায়না ছাড়া এটার সমাধান হবে না, যাই বলুক না কেন। সেজন্য চায়নাকে যেহেতু আনা গেছে এই আলোচনায়, এবং ত্রিপক্ষীয় একটা প্রবাহ চলছে, সেটার মধ্যে বাংলাদেশ কনসেন্ট্রেট করা উচিত। আর এমনি যে কথাগুলো বলা দরকার বিশ্ব পরিমণ্ডলে, হ্যাঁ আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, মানবিক অধিকার চাই, যা যা পলিটিক্যালি বলা দরকার, সেগুলো বাংলাদেশ বলতে হবে। কিন্তু ভিতরে ভিতরে ওই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। ত্রিপক্ষীয় যে চেষ্টাটা ছিল, আমি মনে করি এটা অব্যাহত থাকবে। আর আমাদের বাংলাদেশের আর মিয়ানমারের যে সম্পর্ক, এই অভ্যুত্থানের কারণে তেমন কোনো পরিবর্তন হবে না। কারণ এটা আর ওইটা আগেরটা আর এটার মধ্যে অল্পই ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স নেই। আগেও নাজমুল ইসলাম যথার্থই বলছে, সবকিছু এখানে আলোচনা হয়তো আবার সামরিক বাহিনীকে জিজ্ঞাসা না করে এক পাও না, এখানে আলোচনা করে চলে যায়, গিয়ে আমি ক্যান্টনমেন্টে গিয়ে আলোচনা করে ঠিক করে কি করবে। আর আপনারা দেখছেন এই যে আমাদের এখানে যারা আসে, সবই তো দেখি একদম মিলিটারি ড্রেস করে আসে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই যেই যত মন্ত্রী টন্ত্রী আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সবগুলো পদে কিন্তু আগের থেকেই সামরিক বাহিনীর লোকরা আছে। অতএব এই ঘটনাটা আমাদের সম্পর্কের মধ্যে আসলে কোনো হেরফের হবে না, বরং প্রতিবেশী অন্যদের সাথে সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক যেটা প্রবলেম, যে আমরা ইচ্ছে করলেও বার্মাকে প্রতিবেশী হিসেবে অস্বীকার করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা অথবা কানাডা, অস্ট্রেলিয়া, তারা এদেরকে যতটা সহজে ইগনোর করতে পারবে, কারণ আমাদের তো আর পছন্দ করার সুযোগ নেই। কারণ প্রতিবেশী কোনোদিন পছন্দ করা যায় না, সে আসেই এখানে। এবং তার সাথে থাকতে হলে অন্যদের যে কৌশল, স্ট্র্যাটেজি আর আমাদের যে স্ট্র্যাটেজি, এটার মধ্যে একটা মনে রাখতে হবে, লোকাল অথবা আঞ্চলিক যে বিষয়গুলো আছে, এগুলোকে মাথায় রেখে আমাদেরকে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আমি এই যাত্রায় শহীদুল ভাই থেকে শুনি, তারপরে আমরা দেখি শহীদুল ভাই কি বলে, তারপরে আমরা আলোচনা করি।
জি, আমি আপনার উনি কাছে হলেন আবার আসবো। জনাব এম শহীদুল হক, এই মিয়ানমার পরিস্থিতি নিয়ে এশিয়া থেকে যে প্রতিক্রিয়া আসছে, তা কি আপনি আমেরিকা বা ইউরোপের প্রতিক্রিয়া থেকে ভিন্ন কিছু মনে করছেন? মিউট হয়ে আছে ফজল ভাই, জি, আপনার মিউট। আপনি মিউট হয়ে আছেন। আমাদের আগের দুই বক্তা জনাব নাইমুল ইসলাম খান এবং প্রফেসর মিজানুর রহমান যথার্থই বলেছেন। আমি খুবই খুশি হতাম যদি আমি ডিটো করতে পারতাম ওনাদের সাথে, কিন্তু একটা জায়গায় আমার একটু শঙ্কা আছে। তারপরে ওটা বলিনি, তারপরে আমি আপনার এশিয়া এবং অন্যদের কিরকম রিয়াকশন হয়েছে সেটা সম্পর্কে বলি। একটা হলো যে সম্পর্কের খুব বড় একটা তারতম্য হবে না ইন জেনারেল, এবং রোহিঙ্গা সমস্যার সমাধানেও বড় একটা কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। ডক্টর মিজানুর রহমান ঠিকই বলেছেন, যদি চাইনিজরা চায় তাহলে একটা মেজর শিফট ইন পলিসি আসতে পারে, বাট ওইটা জিজ্ঞাসাবোধক চিহ্নতেই থেকে যাবে। এখন প্রশ্ন হলো যে এই সরকার যারা ক্ষমতা এসছেন তারা কি রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাইলেই করতে পারবেন? প্রশ্নটা আমার ওইখানে। একটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আগে যখন আমরা সামরিক সরকারদের সাথে এই ধরনের নেগোসিয়েশন করেছি তখন প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। পুরো জেনোসাইড ডিবেটটাই তো ছিল না। আইসিজে তো যেই লিস্টটা বার করেছে 33 জনের, তার প্রথমই হলো মিং অংলাই, তার প্রথম 1 নম্বর হলো তার নাম। আমেরিকানরা যে লিস্ট বার করেছে সেখানেও তার প্রথম নাম। এখন কথা হলো আপনারা বলতে পারেন তাতে কিছু আসা যায় না। সুদানের প্রধানমন্ত্রী তাই মনে করেছিল যে আসা যায় না, দেশটা 2 ভাগ করে দিয়েছে। সুতরাং প্রশ্ন হলো যে যারা আন্তর্জাতিক শক্তি আছে তারা কতটুকু সিরিয়াসলি এই সমস্যার সমাধান করতে চায় বা একটা পরিবর্তন আনতে চায়। সুদানের কথা বলতে পারি, রুয়ান্ডার কথা বলতে পারি। সুদানের গভর্নমেন্টও বলেছিল, কিন্তু সে তো লাঠি ছড়ি নিয়ে সারা পৃথিবী ঘোরাচ্ছিল, তো এখন তো জেলখানায় চলে গেছে, তাই না? আর মাঝখান দিয়ে কি হয়েছে, দেশটা 2 ভাগ হয়ে গেছে। তো সুতরাং আমার মনে হয় কোনো জিনিসই ঠিক এত সরলিক নয় যতটুকু আমরা চিন্তা করি। 1 2 নম্বর, ডক্টর মিজানুর রহমান ঠিকই বলেছেন যে পুরো দেশটা কিন্তু অ্যান্টি রোহিঙ্গা, পুরো দেশটা। লেটস নট মেক এনি হ্যাঁ, তো যেহেতু পুরো দেশটা অ্যান্টি রোহিঙ্গা, মিয়ানমার যে সামরিক সরকার এসছে তারা কি জনগণের মতের বিরুদ্ধে যে তাদেরকে ফেরত নিবে? এটা হলো সেকেন্ড ফ্যাক্টর। আমার মনে হয় না এই মুহূর্তে ওই ধরনের কোনো রিস্ক নিবে। ওয়েলকামিং তো দূরের কথা, আই ডোন্ট থিঙ্ক দে এভার থট অফ দিস পিপল অ্যাজ পার্ট অফ মিয়ানমার। তো সেইখানে একটা কনসেনসাস আছে অ্যাক্রস দ্য পার্টি, অ্যাক্রস দি পলিটিক্যাল এবং মিলিটারি গভর্নমেন্ট। তৃতীয় যে জিনিসটা সেইটা হলো যে আমার মনে হয় না মিয়ানমারের এই সরকারের ইজি ওয়ে আউট আছে, মানে এখনো মনে হচ্ছে না। লেটস ওয়েট এন্ড সি, আমরা দেখতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমাদের কি করা উচিত। আমার মনে হয় যে এখন সবচাইতে ইম্পর্টেন্ট হলো ক্লোজলি অবজার্ভ করা, ওয়েট করা। 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক না, এবং আমরা একটু রিড করি, আবল তাবল কথা না বলে আমরা একটু রিড করি, তারপরে এবং যে কথাবার্তা বলবো আমরা ইন হাউসে কথা বলি, তাহলে এইটা পরে আমরা স্ট্র্যাটেজি ঠিক করব যে কিভাবে আগাবো। মিন অংলাই সাথে আমার একটা দীর্ঘ আলোচনার একটা সুযোগ হয়েছে। আমার মানে মিলিটারি রিজিমের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কোন ইন্ডিভিজুয়ালটা ইজ রুলিং দ্য কান্ট্রি। সো মিং অংলাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার। এখন তার ক্যারেক্টার উইল ডিটারমাইন, কিন্তু তার পিছনে ওই যে জেনোসাইডের একটা ঘোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে জন্য উনি কু করেছেন। আজকে যদি আপনি অন্যান্য পত্রিকা পড়েন, বিদেশি পত্রিকা, ওখানে বলেছে যে মিং অংলাই জুনের পরে কি হবে এইটা অং সান সুচি সমাধান দিতে পারেনি, যে আমার যখন মিলিটারি থাকবো না তখন তোমরা আমার যখন সবাই হন্ট করবে তখন কি হবে, আমার তুমি প্রোটেকশন দিবা কিনা, তাহলে আমাকে একটা পজিশন দাও, যাতে ওই পজিশনে যেটা সুদানে হয়েছিল যে আমি প্রেসিডেন্ট আছি তাই আমার একটা প্রেসিডেন্সিয়াল পার্ডন তো আছে, সেটা উনি দিতে নারাজ হয়েছেন।
সুতরাং তার নিজের শুধু ক্ষমতা না, তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই কাজটা করার। এখন প্রশ্ন হলো যে উনি একা না, কিন্তু ওখানে আরো 33 জন জেনারেল আছে যাদেরকে লাল ঘোড়া দাঁড়াচ্ছে। তো এই যে জেনোসাইড ফ্যাক্টরটা, এইটা ইম্পর্টেন্ট। এইটার উপরে নির্ভর করবে যে ওরা কোন দিকে যাবে, জনগণের মতামত। আর তৃতীয় জিনিসটা কিন্তু আমরা একদমই ড্রপ করে যাচ্ছি। সবাই বললো তোমরা চলে আসো, আমরা সবকিছু দিয়ে দিব, রোহিঙ্গারা যেতে চাবে কিনা সেটাও কিন্তু নির্ভর করবে যে আসলেই জিনিসটা হবে কি হবে না। আমরা অনেক সময় ওই জায়গাটা থেকে মিস করে যাই যে আমরা এর আগেও তো 2 বার চাইনিজদের নেগোসিয়েশনের সব রেডি হয়েছিলাম, সব ঠিকঠাক হয়েছিল। রোহিঙ্গা বলছে আমরা যাবো না, যারা আগের রাতে বলেছিল পরের দিন তারা ওই ক্যাম্প থেকে ভেগে গেছে। সুতরাং এই যে একটা কমপ্লেক্স সিচুয়েশন, এই সিচুয়েশনে সমাধান কোথায়? সমাধান একটা, মিং অংলাই যদি বলে যে আমি এই রোহিঙ্গাদের সবাইকে সিটিজেনশিপ দিয়ে দিব, তোমাদেরকে পাসপোর্ট নিয়ে দিয়ে দিব, তোমরা পাসপোর্ট নিয়ে আসবা, তাহলে সমস্যার দ্রুত সমাধান হবে। কিন্তু তারপরেও কিন্তু তার জেনোসাইডের ওই যে একটা ধাপ্পা লেগেছে, ওইটা যাবে না, ওইটার বিচার করবেই। কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং আইসিসি নিয়মই একবার যাকে ওরা কাঠগড়ায় তোলে তার শেষ মুহূর্ত পর্যন্ত দেখে, টিল হিজ ডেথ। ইউগোস্লাভিয়া আমরা দেখেছি, সুদানে দেখছি, রুয়ান্ডায় দেখেছি, নর্থ কোরিয়াও আসলো বলে আরো 2-1টা দেশের কথা এখন শোনা যাচ্ছে, সেগুলোও আসবে। সুতরাং দিজ আর ফ্যাক্টরস যেটা ডিটারমাইন করবে যে আসলে কিভাবে জিনিসটা ইভেন্চুয়ালি ফোল্ড আউট করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে সিকিউরিটি কাউন্সিলে তো অলরেডি ঠিক আছে 10টার সময় ওদের সময় মঙ্গলবারে শুনানি হবে, ভেটো হবে, ঠিক আছে, স্টেটমেন্ট হবে কিনা আমরা জানি না, আদৌ রোহিঙ্গা ইস্যু আলাপ হবে কিনা শুধু ডেমোক্রেসি নিয়ে আলাপ হবে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু আমরা ওখানে মেম্বার না, ইন্ডিয়া আছে, দেখা যাক কি হয়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস এসছে, আজকে যদি ট্রাম্প থাকতেন তাহলে আমার মনে হয় থিংস উড হ্যাভ বিন লিটল ইজিয়ার ফর দ্য মিলিটারি। বাইডেন কিন্তু এই একটা ইস্যুতে উনি গ্লোবাল একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা স্টেটমেন্টটা পড়েছেন আজকে, তাই না? বাইডেন নিজে দিয়েছেন, নর্মালি প্রেসিডেন্ট নর্মালি দেন না এরকম একটা ট্রিকি সিচুয়েশনে। নর্মালি স্টেট ডিপার্টমেন্ট থেকে স্পোক্স পারসন দেয়, অ্যাট বেস্ট সেক্রেটারি অফ স্টেট দেয়, কিন্তু উনি নিজে দিয়েছেন। এবং আপনি যদি জিনিসটা পড়েন তাহলে দেখবেন যে পুরো রিভার্সাল অফ পলিসি অফ ইউনাইটেড স্টেটস অন দ্য হিউম্যান রাইটস ইস্যুস, অ্যাবসলিউট রিভার্সাল। আগে যে ডিসইন্টারেস্ট, ডিসএনগেজমেন্টের একটা পলিসি ছিল ট্রাম্পের, ওটা থেকে উনি সরে এসেছেন। উনি বলছেন লেটস মোবিলাইজ ভয়েস, ওয়ান ভয়েস, গ্লোবাল ওয়ান ভয়েস। আমরা দেখতেছি কে কি করছে, কে কি বলছে, কিভাবে ব্যবহার করছে। তারপরে লাস্ট সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, হুইচ ইজ বিয়ন্ড মিয়ানমার। বলছে দি ইউনাইটেড স্টেটস উইল স্ট্যান্ড বাই ফর ডেমোক্রেসি wherever it is under attack. So very general, এবং এটা খুব স্ট্রং একটা স্টেটমেন্ট আসছে। ওইটাও কিন্তু আমাদের মনে রাখতে, ওইটাও কিন্তু ডিটারমাইন করবে যে কি আসবে। অ্যাট দ্য এন্ড ইটস টু আর্লি। আমার মনে হয় আমরা এমনি নিজেরা আলোচনা করি ঠিক আছে, কিন্তু যত কম এই সময় কথা বলা যায়, আমি আপনি বুঝতে পারছেন আমি কাদের উদ্দেশ্যে বলছি, তত ভালো। আপনি আপনার কার্ড আপনার ক্লোজ টু ইয়ার চেস্ট রাখেন না, সময় আসবে কার্ড দেখানোর, তখন দেখাবেন। থ্যাংক ইউ। জি, জনাব নাইমুল ইসলাম খান, তাহলে এই যে গণহত্যা যা ঘটে গেল এবং আন্তর্জাতিকভাবে গণহত্যার দিকেও একটি মনোযোগ আছে, সেটি এখন মিয়ানমারের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির জন্য একটি বড় ধরনের অনুষঙ্গ হয়ে উঠেছে, তাই কি? না, সেটা বটেই। আমরা এই আলোচনায় যেটা প্রত্যাশা করছিলাম যে শহীদুল হক ভাই এটা একটা কম্প্রিহেন্সিভ এবং আমি বলবো ভেরি এনলাইটেনিং একটা পার্সপেক্টিভ দিতে পেরেছেন। আমরা সবাই জানতাম যে এটা শেষ পর্যন্ত শহীদুল হক ভাইয়ের কাছে গিয়েই শেপ নিবে। আর আজকের আমি বোধহয় আমার লাইফের প্রথম টক শো যেখানে বক্তারা নিজে থেকে শেষ করেছে, মানে অ্যাঙ্কারের কোনো বাধা দিতে হয় না। এটা খুবই অবাক ব্যাপার, আমাদের তিনজনের ক্ষেত্রে এটা করেছে। আমরা সবাই যার যার মতো কথা শেষ করে দিয়েছে। আমি এর অ্যাঙ্করকেই ধন্যবাদ জানাই এই জন্য যে সামহাও এটা কেমন হলো, আমার অভিজ্ঞতা কিন্তু এটা নাই। তো যাই হোক, আমি শহীদুল হক ভাই যেখানে শেষ করেছেন এটা রিইটারেট করব যে ওনার শেষ সতর্কবাণীটা যে আমাদের যারা রাষ্ট্রের মানে প্রতিনিধি
রাষ্ট্রের বক্তব্য যাদের মুখ দিয়ে বেরোনোর কথা, তারা কথা না বলা উচিত। এবং আমি আজকে দুঃখজনক ভাবে বলি, আমরা কিন্তু এটা বলতে শুরু করেছি, আমাদের এটা বন্ধ করা দরকার। আমি একটু অপ্রাসঙ্গিক ভাবে বলি, এর মধ্যে গতকাল আল জাজিরায় কি স্টোরি আসলো, আমি তো এটা দেখলাম, দেখলাম যে আমি জার্নালিজমের ছাত্র, তো আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে, এবং খুব খারাপ ছাত্র ছিলাম না, আমি এটার পরতে প্রতারণা দেখেছি। মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কোনো কনসেপচুয়াল রিফ্লেকশনই এটার মধ্যে নাই। এটা আল জাজিরার মতো একটা আন্তর্জাতিক মিডিয়া থেকে। কিন্তু আমার কাছে অস্বাভাবিক লেগেছে সরকারের একজন পদস্থ মন্ত্রী, মানে শীর্ষস্থানীয় মন্ত্রী কেন এটা নিয়ে প্রতিক্রিয়া দিল। এটা কমপ্লিট, এই রিপোর্টটা ডিজার্ভ করে, মানে যেটাকে আমরা বলি এটা মানে জাস্ট নেগলেক্ট করা, এটাকে গুরুত্ব দেওয়া উচিত হয়, প্রতিক্রিয়া দেওয়া তো বহু দূরের কথা। এইগুলি আমাদের উপর ছেড়ে দেওয়া উচিত যে আমরা টক শোতে এইগুলি। তাহলে এখন মিয়ানমার পরিস্থিতি নিয়ে সরকারের দিক থেকে অফিসিয়াল কোনো কথা এখনই না বলার পক্ষে আছে কিছুদিন, মানে যেটা শহীদুল ভাই বলেছেন যে এর মধ্যে তো কিছু অ্যাকশন হচ্ছে, তো ওয়ার্ল্ড সিনারিওতে মিডিয়াতে সবাই তো কিছু না কিছু বলবে, এমনকি মিয়ানমারের গভর্নমেন্টও তো কিছু বলতে হবে একটা পরিস্থিতিতে। তো একটু শুনে নেওয়া ভালো না? লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েটিং সামটাইমস অনলি ফর দি লিসেনিং, অথবা দেখা গ্লোবালি আলোচনাটা কোন দিকে যাচ্ছে, সেখানে আমি আমার ইন্টারেস্টটা প্রায়োরিটাইজ করব কিভাবে, কোনটা নিয়ে যাব। আর এর আগে যে আমরা আলোচনা করেছি এগুলো তো বেসিক কথা, এটা সাধারণ জ্ঞান যে এটা আকাশ পাতাল পার্থক্য হবে না এই সরকার পরিবর্তনের কারণে। এবং আমিও যখন বলেছি যে আমাদের কিঞ্চিত সুবিধা হবে, আমি কিন্তু মিন করি নাই যে ওরা সবাইকে নিয়ে যাবে। আমি বলেছি তারা একটা ব্রেক থ্রু মেকানিজমের জন্য বলবে যে আমরা চলেন, আপনারা যে তালিকা পাঠিয়েছিলেন এখান থেকে 1200 নেই, তাহলে গ্লোবাল অ্যাটেনশন একটু যদি ডাইভার্ট হয়, এই ধরনের চেষ্টা করতে পারে। আমি সেটা বলেছি। এটা তো প্রশ্নই আসে না যে বাংলাদেশের এই 5 লক্ষ লোক আরে 15 লক্ষ লোককে তারা এক কথায় নিয়ে নেবে, প্রশ্নই আসে না, এটা এত সহজ না। And this is true. জি মিজান ভাই যথার্থই বলছেন, আসলে কম কথা বলা উচিত। এর মূল কারণটা কিন্তু অন্য জায়গায়। দেখেন অন্য যারা কথা বলতেছে, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, পুরো মধ্যপ্রাচ্য বলেন, ইসলামিক ওয়ার্ল্ড বলেন, কারোর সাথে তো মিয়ানমারের বর্ডার নাই, আর কারোর সাথে রোহিঙ্গা ইস্যু নাই। এটা মনে রাখতে হবে আমাদের। আমি আবারও বলছি, অন্যদের কথা বলা, আর অন্যরা তো আমাদের মতো এরকম 15 লক্ষ 10 লক্ষ 14 লক্ষ শরণার্থী নিয়ে বসে নাই। কারণ আমাদের কথা বলাটা খুব মানে সেনসিটিভ ইস্যু, সেনসেশন ক্রিয়েট করবে। কারণ আমাদের সাথে বর্ডার আছে, যত দূরের থেকে যত জোরে জোরে কথা বলা যায়, এই কাছে যারা থাকে তাদের মনে হয় যথার্থই বলছেন। এই জন্যই যেটা আজকেই প্রথম মানে আলোচকদেরকে থামাতে হয় নাই, সবাই যে থেমে গেলাম তাই না? আমি আগে জানি যে এটা নিয়ে, কারণ অন্যরা যত সহজে কথা বলতে পারে আমরা এটা নিয়ে এত সহজে কথা বলা উচিত না, কারণ অন্যদের সাথে সমস্যা নাই। বর্ডারে তো আমাদেরই সমস্যা, এই আমার 14-15 লক্ষ লোক আমাদের সমস্যা, অন্যদের মতো সমস্যা নাই। ইভেন কনফ্লিক্ট লাগলে কিন্তু ঠিক ধরে দিলাম যে একটা পর্যায়ে খুব তিক্ত সম্পর্ক হয়ে গেল এবং এই সামরিক জান্তা ব্যাপারও হয়ে গেল, এবং সে আরো বেশি খেপা যাকে বলে হয়ে গিয়ে এক সময় প্রতিবেশীদের আক্রমণ শুরু করলো, তখনও কিন্তু আমাদেরই আক্রমণ করবে। এটা তো আর মিডল ইস্টকে অথবা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে আক্রমণ করবে না, ওটা ঘটনাটা আমাদের এখানেই ঘটবে। সেই জন্য আমাদের যথার্থই বলছে শুধু একবারে বিজ্ঞ একজন কূটনীতিক হিসাবে এটা দিয়ে আমাদের এখন কম কথা বলা উচিত, অবজার্ভ করা উচিত। আর আরেকটা হচ্ছে মিয়ানমার কিন্তু আবার সুদান মতো 2 ভাগ হবে না, যদি হয় বহু ভাগ হবে এটা, কারণ ওখানে আমি এই জায়গায় একটু করি। এবং আমার মনে হয় যে এই বলাটা নাইমুল ইসলাম ভাই ঠিকই বলেছেন যে এইটা ওনাদের উপরে ছেড়ে দিয়ে আমরা ওনারা বলুক, ওনারা বললে তো সরকারের বলা হলো না, তাই না? কিন্তু বলা হয়ে গেল বিভিন্ন মত। ওই এইটা আমার মনে হয় একটা ভালো একটা ট্যাঙ্গো হইতে পারতো আর কি। জি জি, একটা বিরতির সময় হলো, একটা বিরতি নেই। একটা বাক্য বলে দিই জি বলুন। জি, যে এটা শহীদুল ভাইয়ের চিন্তার খোরাকের জন্য, যে এটা কিন্তু যদি আমরা মেল হ্যান্ডলিং করি তাহলে এখানে একটা বড় সড় দুর্ঘটনা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে আন্তর্জাতিক পরিসরে। তখন তো আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন, এটা তো
প্রথম বলির হবে। সুতরাং আমরা ওই কারণেও কিন্তু এখানে তীব্র কোনো প্রতিক্রিয়া হয়ে যাক মায়ানমারের ভিতরে, চায়না, মায়ানমার, রাশিয়া এসব নিয়ে, আমার মনে হয় বাংলাদেশ এটা এফোর্ড করে না, স্পেশালি এফোর্ড করে না। আমাদের যে উন্নয়নের জোয়ার চলতেছে এটা চরম ভাটার দিকে চলে যাবে, আল্লাহ না করুক যদি এখানে একটা হটস্পট তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ। একটা ছোট বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আরো বিশ্লেষণ আমাদের হাতে আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব এম শহীদুল হক, যদি নিরাপত্তা পরিষদে বিষয়টি ওঠে এবং চীনের কথা সেখানে যুক্তরাষ্ট্রের কথার সঙ্গে না মেলে, তাহলে আসলে বিষয়টি কি দাঁড়াবে? আসলে সিকিউরিটি কাউন্সিল যে ইমার্জেন্সি এই ইস্যুটা টেক আপ করেছে, এটি কিন্তু একটা সর্ট অফ ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, নর্মালি তো মানে সিকিউরিটি কাউন্সিল হয় কি যে আপনি যে বিষয়টা আলাপ করবেন সবাই একমত হইতে হবে, একমত না হলে আপনি আলোচনা করতে পারবেন না, বিশেষ করে P5রা। তো তার মানে রাশিয়া এবং চায়না দুজনেই রাজি হয়েছে যে আমরা সিকিউরিটি কাউন্সিলে কাল ওদের সময় কালকে 10টার সময় আমরা আলাপ করব। সুতরাং এইটা একটা পজিটিভ। একটা হলো এখন প্রশ্ন হলো যে এখন তো অনেক কিছু ঘটছে নিউ ইয়র্কে, সবাই চিন্তা করছে যে এটাকে একটা রেজুলেশনে আনা যায় কিনা, একটা স্ট্রং স্যাংশন ইম্পোজ করা যায় কিনা, পিসকিপার পাঠানো যায় কিনা, নানা ধরনের রেজুলেশন চলছে। চাইনিজরা চিন্তা করছে যে এটাকে যতটুকু মিনিমাইজ করে রাখা যায় ইন্টারভেনশন। তো দুটা জিনিস হতে পারে, একটা হলো রেজুলেশন হতে পারে স্ট্রঙ্গার যদি সবাই একমত হয়, আরেকটা উইচ ইজ ভেরি হাইলি আনলাইকলি, আরেকটা হতে পারে যে না আমরা একটা প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট দিয়ে দিলাম যে এটা ঠিক না, এটা ঠিক করো এটা। এখন প্রশ্ন হলো যে ওই যে এজেন্ডা ওইটার ফোকাস যদিও মিয়ানমারের ডেমোক্রেসি হবে, ওইটাই রোহিঙ্গা ইস্যুটা আসবে কি না ওইটাও নির্ভর করবে যে ওইখানে কোনো মেম্বার এই জিনিসটা তুলে কিনা। এক, যারা রেজুলেশন অথবা স্টেটমেন্ট ড্রাফট করবে তারা ওই জিনিসটাকে আনা কিনা। ন্যাচারালি যে আর্গুমেন্টটা আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে, অনেক দেশ বলবে না 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 এই রোহিঙ্গা ইস্যু তো বাইরের ইস্যু, এটা আমরা এখন ডেমোক্রেসি নিয়ে আলাপ করছি, রোহিঙ্গাকে তোমরা বাইরে রাখো, এটা তাহলে ডাইলুটেড হয়ে যাবে। তো এইটা এখন দেখবো। তো এখন ন্যাচারালি আমরা কালকে বিকালবেলা টের পাওয়া যাবে যে এটা কি হয়। বাট ইটস এ গুড দ্যাট যেটা নাইম ভাই বলেছেন যে মিয়ানমার লাইমলাইটে আসছে, মানে একটা যেভাবেই আসুক একটা লাইমলাইটে আসছে। সুতরাং স্ট্যাটাস কোটা তারা যে একটা স্ট্যাটাস কো মেনটেন করতে চাইছিল, যাহর হয়ে গেছে ভাই, এখন ওই জায়গাটা একটা ধাক্কা খেয়েছে, যেখান থেকে ধাক্কাটা আসুক, দ্যাট ইজ গুড ফর আস। এটা আমি ওই জায়গায় ওনার সাথে একমত। জি, জনাব নাইমুল ইসলাম খান, তাহলে আপনি বলছেন যে এখন মিয়ানমার পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা দেখানোর সুযোগ এসেছে, তাই কি? না না, সুযোগ এসেছে না, এটা আসলে কূটনীতির দক্ষতা প্রতি পদে প্রতি কাজেই দেখাইতে হয়। এটা এমন না যে একদিন আমরাও দক্ষতা দেখাবো তো আরেকদিন ভালো দেখানোর জন্য, এইভাবে তো আর কূটনীতি হয় না। মাঝে মাঝে আমরা বোকার মতো ওয়েট করব, সেটাও আসলে দক্ষতা হিসেবে প্রমাণিত হইতে পারে। আমরা একটু অনেক সময় হয় কি, আমরা সাংবাদিকতায় বলি যে জানার সময় একটু বোকা সাজা ভালো, এক্স্যাক্টলি করার সময় বা লেখার সময় বুদ্ধিমান প্রমাণিত হওয়া যায়। সো ইট ইজ লাইক দ্যাট। তাই ভাই ঠিক কথা, জ্ঞানীরা নাকি সবসময় শুনেন এবং কম কথা বলেন। এক্স্যাক্টলি, বা পরে কথা বলেন, শেষে কথা বলেন, ইট ইজ লাইক দ্যাট। তো শহীদুল ভাই বা আমরা এখানে মতো এটা রেজুলেশনের মতো যে আমাদের রাষ্ট্র তড়িঘড়ি না করে প্রথমত তাদের যে ব্যারোমিটারে সবকিছু মাপা উচিত, আর কি সবকিছু কনসিডারেশনে নিয়ে নিজেদের জন্য জুৎসই স্টেটমেন্ট গুলি আসা ভালো, ধাপে ধাপে সবকিছু একবারে নাও বলা, কারণ আমার তো বলার জন্য আর অনেক দিন লাগবে, সব কথা বললে তো হয় না একসাথে। তো এনিওয়ে, আমার মনে হয় যে বাংলাদেশ এখন, এটা শহীদুল ভাইও বলছেন, আমরা এই ঘটনাটার কারণে আমরা সামান্য হইল ইতিবাচক অবস্থানে, এটা তো ফোকাসে আসছে। ইভেন দি কান্ট্রি লাইক আমেরিকা, দেখেন আমাদের ভাগ্য কত ভালো যে ট্রাম্প আর সরকারে নাই, সে তো নির্বাচিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আসলে, তো আল্লাহর রহমতে সে নির্বাচিত হয়নি। এখন যদি সে নির্বাচিত হইতো, আমেরিকা তো এই ধরনের ডেমোক্রেসি নিয়ে তার কোনো আগ্রহ ট্রাম্পের রাজত্বকালে আমরা দেখি নাই। তো আমার মনে হয় যে জো বাইডেনের জন্য এটা তার ফার্স্ট টেস্ট, তার 100 ডেজ এর শুরুতেই এই ধাক্কাটা গ্লোবালি আসছে, একটা বড় ব্যাপার, একটা দেশের নির্বাচিত সরকারকে উৎখাত।
যারে পশ্চিমারা নোবেল পুরস্কার দিয়ে টিয়ে মর্যাদা দিয়ে পরে আবার তাকে মানে আন্তর্জাতিক আদালতেও নিয়ে ঢুকাইতে পারছে। এইরকম একটা দেশের ব্যাপারে আমেরিকার যে ভূমিকা, এবং শহীদুল ভাই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমি শুধু ইলাবোরেট করি, এই যে আমরা অনেক সময় বুঝি না যে উনি তো ভেতরের মানুষ, প্রসেসটা বুঝেন, যে এই যে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হলো, বাংলাদেশ কিন্তু এর আগে দুই একবার বাংলাদেশ চাইয়া সিকিউরিটি কাউন্সিলের মিটিং আয়োজন করতে পারে না, কিন্তু দেখেন আমরা না চাইতেই সিকিউরিটি কাউন্সিল মায়ানমারের এই ইস্যুটা আলোচনা করবে। এখানে হইতে পারে যে রোহিঙ্গা ইস্যু আসবে না, কিন্তু আসলে মায়ানমারের উপর যে কোনো ইস্যুতে প্রেসার রোহিঙ্গা ইস্যুতে সামান্য হইলেও তাদেরকে পরিবর্তনে সহায়তা করবে। তো দিস ইজ দি পয়েন্ট। তো এটা তো আমাদের ফেভারে এসছে, তো আমি মনে করি ফেভারে এসছে বলেই আমরা সতর্ক থাকবো, কারণ বাংলাদেশ অর্থনৈতিক ভাবে যে দুর্দান্ত, মানে এটা কিন্তু ধরেন আমরা আজকে থেকে 10 বছর আগে এটা ভাবতামও না। আমাদের যতই আমরা এখন চাপাবাজি করি যে আমাদের দূরদৃষ্টি ছিল, বাংলাদেশ যে খুব ভালো করবে আমরা জানতাম। বিশ্বাস করেন, আমি যদি একটা কন্টেন্ট অ্যানালাইসিস করি, 10 বছর আগে আমরা কেউ বাংলাদেশকে আজকে এই অবস্থানে দেখব এরকম নিশ্চিত করে বলার চেষ্টা করি নাই। কেননা কারণ আমাদের ধারণা ছিল না যে বাংলাদেশ এতটা সাকসেসফুলি আগে যাবে। তো এই যে সাকসেস, এই সাকসেস কি আপনার আমার বিশ্বাস করা উচিত যে এই সাকসেসে সবাই খুব খুশি, বাংলাদেশ খুশি, বাংলাদেশের প্রতিবেশীরা সবাই খুশি, পৃথিবীর অপর দেশ খুশি, তারা আমাদেরকে বলে আমরা নাকি হলাম উন্নয়নের রোল মডেল, ম্যাজিক। এই যে ম্যাজিক টেজিক তো মুখে বলে, ভিতরে ঈর্ষায় যন্ত্রণায় তারা মানে কাতরাচ্ছে, তারা সুযোগ খুঁজতেছে কখন কোন অবস্থায় বাংলাদেশের এই উন্নয়ন বা অগ্রযাত্রাটাকে ব্যাহত করা যাবে, ডিসরাপ্ট করা যাবে। এই ডিসরাপ্ট কি বাংলাদেশের উপর বোমা ফেলে করবে না, এটা তো ধরেন যদি এখন মায়ানমারেই কোনো অ্যাগ্রেসিভ কোনো ডিসিশন হয়, আল্লাহ না করুক, এটা হইলে এইটার পার্শ্ব প্রতিক্রিয়া না, সরাসরি প্রতিক্রিয়া পড়বে বাংলাদেশে, পার্শ্ব প্রতিক্রিয়া পড়বে অন্যান্য দেশে। তো আমাদেরকে সতর্ক থাকাটা, আমাদের রাষ্ট্রকে এমনকি আমাদের সতর্ক থাকাটা আমি এই ক্ষেত্রে জরুরি মনে করি। ধন্যবাদ। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনিও কি মনে করেন যে বাংলাদেশকে আসলে যথেষ্ট সতর্ক থাকা উচিত এখন? যে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শহীদুল ভাই বলেছেন যে চেষ্টা করেও নিরাপত্তা পরিষদের বৈঠক বসানো যায়নি, কিন্তু কারণ নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে গেলেও ওই 5 জন যারা একটা সম্মতি লাগে, অর্থাৎ মিটিংটা হবে কি হবে না ওইটার জন্য একটা সম্মতি লাগে, সেটা পাওয়া গেছে। আর মনে রাখতে হবে আমরা এখন ট্রাম্প উত্তর একটা যোগে আছি, অর্থাৎ আমেরিকায় বাইডেন প্রেসিডেন্ট, ডেমোক্রেটরা মোর ইনক্লাইন টু ডেমোক্রেসি। স্বাভাবিকভাবে ট্রাম্প হলেও তো এই মাথা ব্যথা তারা করতো না, কিন্তু বাইডেন মানে বাই ডিফল্ট যেখানে গণতন্ত্র মানে হুমকির সম্মুখীন হবে, তাদের দলীয় কমিটমেন্ট বা আমেরিকা আগে যেটা করতো যে এই ব্যাপারে তাদের অঙ্গীকার যেটা, সেটা হয়তো সে শো করবে। কিন্তু এর মধ্যে যেটা বরাবর যেটা দেখা যায় যে আমেরিকা যেদিকে বা এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেদিকে যায়, চীন, রাশিয়া বা বিশেষ করে চীন এটা ব্যাটো দেওয়ার একটা প্রবণতা আছে। কিন্তু এখন এটাও মনে রাখতে হবে, চীন এবং আমেরিকার যে সম্পর্ক, যে তিক্ততার পর্যায়ে চলে গেছিল ট্রাম্পের যুগে, বিশেষ করে বাণিজ্যের ব্যাপারে, বাণিজ্য স্যাংশন দিয়ে আমেরিকার অর্থনীতির উপরে এটার প্রভাব পড়ে গেছে। ইতিমধ্যে চায়নার তো বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে চায়নাও এই আমেরিকার সাথে এই যে নতুন যুগটা আমেরিকার শুরু হলো, সেই যে রিলেশনশিপটা এখন নতুন করে তৈরি করার একটা চেষ্টা করবে। এই যে বিশেষ করে ট্রেড স্যাংশন গুলো বা যে সকল বাণিজ্যিক যে প্রতিবন্ধকতা গুলো তৈরি হয়ে গেছে ইতিমধ্যে চায়নার, কারণ ইতিমধ্যে চায়নার অর্থনীতি শুধু করোনার কারণে না, এই আমেরিকার সাথে বাণিজ্য তিক্ততার কারণে কিন্তু স্লো হয়ে গেছে, গ্রোথ স্লো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে চায়নাও চাইবে যে এই যে রেজুলেশন যেভাবে আসবে তার হয়তো একটা মাঝামাঝি কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা, এটা আমার ধারণা। আর আরেকটা হচ্ছে আমার নিশ্চিত না এটা, তবু আমার মনে হচ্ছে আর কি যে এই রোহিঙ্গা ইস্যুটা ওখানে আলোচনাই হবে। আগামীকালকে যে মিটিং হবে সেখানে রোহিঙ্গা ইস্যুটা আলোচনা হবে না। তবে আমি নাইমুল ইসলাম খানের সাথে একমত যে এনি আলোচনা বা কোনো পজিটিভ যদি কিছু একটা রেজাল্ট আসে,
সেটা হয়তো একটু ছিটাপোটা হলো রোহিঙ্গাদের উপর প্রভাব বিস্তার করবে। তো সেটাই হচ্ছে আমাদের ভরসা। তিনটা জিনিস, একটা হচ্ছে যোগটা বাইডেন যোগ, ট্রাম্প যোগ না। আরেকটা হচ্ছে চায়নাও এখন আর আমেরিকার সাথে যে তিক্ততাটা গত কয়েক বছর হয়ে গেছে এটাকে পরিহার করার একটা চেষ্টা করবে। আর 3 নম্বর হচ্ছে এই আপাতত যেটা একেবারে বার্নিং ইস্যু আমাদের কাছে মনে হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু, যতই আমরা যেহেতু প্রতিবেশী, আমাদের উপর সমস্যাটা আইসা চেপে বসে আছে, অন্যরা এটা নিয়ে এভাবে অত বেশি চেপে নাই, কারণ পুরো বার্ডেনটা আমাদের উপরে, এবং আমরা যেভাবে এটা ফিল করতেছি অনেক দুনিয়ার অনেক দেশেই সেভাবে ফিল করে না, এবং সেটাকে হয়তো মনে করে যে এটা আমরা পরে দেখবো, আগে এই জিনিসটা। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা এক্সিট কিছু একটা যদি বের হয়, ফর্মুলা বের হয়, এর মধ্যে কিন্তু কতগুলো হার্ড ডিসিশন আছে যেগুলো সিকিউরিটি কাউন্সিল নিতে পারে, ওই যেটা প্রোটেকশন রেসপন্সিবিলিটি বা অন্যান্য ইয়ের কারণে সেফ জোন তৈরি করা, তো সেইগুলো করতে গেলে কিন্তু দেখা যাবে ওই নামুল ইসলাম খান যথার্থই বলছে, ঘাটির কিন্তু আমাদের এখানে গাড়তে হবে। ইভেন মনে ধরে নেওয়া হোক যে জাতিসংঘ সিদ্ধান্ত নিল যে সামহাও এখানে একটা এলাকাকে প্রোটেক্ট করবে, জনগণকে প্রোটেক্ট করার জন্য দে উইল মার্চ, মিলিটারি ইন্টারভেনশন করবে, তখন কিন্তু এটা ওই ফ্রাঙ্কফুর্ট থেকে বা ন্যাটো ঘাটির থেকে কিন্তু আক্রমণগুলো হবে না, তখন কিন্তু ওই আমাদের চট্টগ্রাম বিমানবন্দর অথবা ঢাকা বিমানবন্দরকে ব্যবহার করা লাগবে। আমি বলছি যে কি জটিল পরিস্থিতির মধ্যে আছি আমরা, এটা যদি আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা যারা আছেন তারা খুব সাবধানতার সাথে যদি মানে অনুধাবন না করেন, তাহলে কিন্তু অনেক অনেক ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। আপনার কথার সূত্র ধরেই বা কথার এখানেই আজকের মতো আমরা শেষ করছি। SSRM জনতন্ত্র গণতন্ত্র, সবাইকে অনেক ধন্যবাদ। এ বিষয়ে আরো খবর জানতে আপনারা নিউজ 24 এর সঙ্গেই থাকুন।